বর্তমানে দেশটা কারা চালাচ্ছে, সরকারের ভাবমূর্তি কি, এবং সরকারের সামনে কি কি বিপদ অপেক্ষা করতেছে, দেশটা মূলত কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, এই সকল বিষয় নিয়ে আজকে লাইভে আলোচনা করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এনসিপির সেই সকল দালাল, জুলাই জঙ্গি এবং রাজাকারের পোষ্যপুত্র তারা ট্রাক রহমান এরকমের বিভিন্ন ব্যঙ্গাত্মক নামে মিছিল করছে। এই যে আমি বলি যে এনসিপি এবং এনসিপির যে সকল নেতাকর্মীরা আছে তাদের ডিএনএ টেস্ট করলে অবশ্যই তাদের ভিতরে সেই যে পাকিস্তানি সত্তা বা সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের কোনো না কোনো যোগসূত্র, কানেকশন আপনারা খুঁজে পাবেন। পাকিস্তানি হানাদার বাহিনীদের লালসার ফসল এই সকল এনসিপির নেতাকর্মীরা। তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য আপনারা অবশ্যই সেগুলো শুনেছেন, এমনকি তারেক রহমানের যিনি সহধর্মিণী তাকে উদ্দেশ্য করে যে বক্তব্যগুলো দিচ্ছে, যে রাষ্ট্রের টাকা ব্যয় করে বিভিন্ন সেমিনার অনুষ্ঠানে নাকি তারেক রহমানের স্ত্রী সেই সকল অনুষ্ঠানে যাচ্ছেন, এই সব কিছুর হিসাব চেয়েছেন। আচ্ছা, এই যে জুলাই জঙ্গিরা, টোকাইয়ের বাচ্চারা, এদের কাছে এখনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো দোকানে রুটির টাকা পাবে, কোনো দোকানে চায়ের টাকা পাবে, কোনো দোকানে সিগারেটের টাকা পাবে। এইভাবে এই টোকাইরা রাস্তার ফকির থেকে এখন হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, ছাগলের মতন চিল্লাইতে পারে। ঠিক আছে, ছাগলের মতন চিল্লাচিল্লি করে এবং সেই ছাগলদের সমর্থন করে আবার সেই 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি চক্র জামাত ইসলাম। এবং এই জামাত ইসলামের পয়দা করা এই রাজাকার সন্তানগুলা এখন বাংলাদেশের রাজপথে বিভিন্ন নিন্দনীয় কথাবার্তা, বিভিন্ন কটূক্তিমূলক শব্দ এগুলো উচ্চারণ করছে। মানে ফেসবুকে এক একটা পোস্ট করে দেখলে শরীর জ্বলে যায় যে এই দেশের দুইটি স্বৈরাচারী পরিবার নাকি, একটা শেখ পরিবার আর একটা জিয়া পরিবার। আরে মাদারচোদেরা, এই শেখ পরিবার আর এই জিয়া পরিবার না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না, এই বাংলাদেশের জন্ম হতো না। আজকে তোরা যে পড়াশোনা করছিস, তোরা যে বিভিন্ন ভাবে সভা সমাবেশ বা যেই সবকিছু নিয়ে, কে রেশমি হাসতেছেন, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, তোরা যে সভা সমাবেশ করছিস এইগুলা করতে পারতি না। এদের ডিএনএ চেক করলে আমি আবারও বলি, এ সকল লোকজনদের মানে এনসিপির যত নেতাকর্মী আছে, তরুণ উদীয়মান এনসিপির নেতাকর্মীরা, তাদের ডিএনএ টেস্ট করা উচিত। যদি তাদের ডিএনএ টেস্ট করেন তাহলে দেখবেন যে তাদের ডিএনএর সাথে পাকিস্তানি হানাদার বাহিনীদের ওদের ডিএনএ যদি সংগ্রহ করা যায়, বা যারা মারা গেছে তাদেরকে কবর থেকে তুলে তাদের হাড্ডি মাড্ডি যা পাবেন সেটা থেকে ডিএনএ নিয়ে টেস্ট করে দেখবেন যে হুবহু মিলে গেছে, কোনো না কোনো কারোর সাথে মিলবে। ঠিক আছে, এর কারণ হচ্ছে 71-এর লালসার ফসল, পাকিস্তানি হানাদার বাহিনীদের লালসার ফসল এই জুলাই জঙ্গিরা। হ্যাঁ, এদের কারণে এই দেশটা আজকের ধ্বংস হয়ে গেছে। আপনারা তো অবশ্যই জানেন
যে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে এসেছেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে ইচ্ছা মতন দিয়েছেন। এমন দেওয়া দিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নে খলিলুর রহমান যা প্রশ্ন করতেছেন তিনি বলছেন না, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। যেই প্রশ্নগুলো ওই সাংবাদিকরা তাকে করেছে, খলিলুর রহমান বলেছে না, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। এবং সার্জিও গোরের সাথে যে নৈশভোজ এর কথা ছিল, সেই নৈশভোজ সেটা বাতিল করা হয়েছে। ভারতীয় হাইকমিশনের প্রধান দীনেশ ত্রিবেদী তার সাথে এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি যোগাযোগ করেননি। সার্জিও গোর আসার পরে আমাদের সেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি গেলেন এই যে দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করতে। তো এমনিতেই তো আন্তর্জাতিক চাপে বাংলাদেশের যে অবস্থা, এই মুহূর্তে এই সকল রাজাকারের বাচ্চারা রাস্তায় নেমে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে বলছে ট্রাক রহমান, কেউ বলছে টোরাক রহমান। আচ্ছা, তারেক রহমানের যে টোরাক রহমান বলস, তোরা তোর আম্মার কাছে গিয়ে জিজ্ঞাসা কর যে তোদের আব্বার নাম কি, এই জিনিসটা জান। আর এখন এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আছে, আওয়ামী লীগ বর্তমান সময় নিষিদ্ধ আছে। আওয়ামী লীগ ফিরলে এখন তো চোখ উপড়ে ফেলছে, তোদের হৃৎপিণ্ড উপড়ে ফেলবে, এটা মাথায় রাখিস। আর আওয়ামী লীগ আজ হোক কাল হোক ফিরবেই, কারণ এই দেশটা শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধে যারাই অংশগ্রহণ করেছিল তাদের। এ কথা শেখ হাসিনা বলতে পারে যে এই দেশ আমার বাপের, এই কথা তারেক রহমান বলতে পারে যে এই দেশ আমার বাপের। মাদারচোদের রাজাকারের বাচ্চারা, তোদের বাপ মা তো তখন যুদ্ধ করেনি, তোদের বাপ মা তখন কেহ দালালি করেছে, তোদের মারা, তোদের যারা মা ছিলেন তারা ধর্ষিত হয়েছে এবং সেই ধর্ষণের ফসল হচ্ছে তোরা। ঠিক আছে, একটা জিনিস বিএনপির বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির একজন ত্যাগী নেতা ফজলুর রহমান তিনি সবসময় বলেন যে বাংলাদেশে একটা দল আছে যারা জামার ভিতরে ইসলাম লুকিয়ে রাখে, এদেরকে বলে জামাতে ইসলাম। তারা পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে তাদের যে কি একটা দহরম মহরম সম্পর্ক, এই দেশে মা বোনদের ধর্ষিত করাইছে এবং সেই ধর্ষিত করার যে ফসল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন সেই সকল টোকাই কুলাঙ্গার জারুর সন্তানগুলো বাংলাদেশের রাজপথে নেমে একের পরে এক ষড়যন্ত্রমূলক দুর্নীতিমূলক যে চক্রান্তগুলো করছে, যেভাবে দেশের সম্মানীয় ব্যক্তিদের বিভিন্নভাবে অপমান করে লাঞ্ছনা দিয়ে কথা বলছে, এদেরকে জুতা পিটা করে রাস্তার উপরে জুতার মালা গলায় দিয়ে তারপরে সাইড রাস্তার মোড়ে একদম শার্ট প্যান্ট সব খুলে তারপরে কারেন্টের খাম্বার সাথে বেঁধে রাখা উচিত। জুলাই মারাজ এই বাংলাদেশে বেটা, এই বাংলাদেশের জন্মই হতো না, এই বাংলাদেশের জন্ম হতো না। তোদের বাপ মা যারা ছিল তখন তখন তো তারা রাজাকারদের সমর্থন করছে বা রাজাকারদের দ্বারা ভোগ হয়েছে, বুঝছস? এমডি টাইনর রহমান তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ আপনাকে। একই কমেন্ট বারবার করবেন না, তাহলে স্প্যাম খাবেন, পরে কমেন্ট আর আসবে না। তো এই যে বর্তমান জুলাই জঙ্গিরা রাজপথে জুলাই পদযাত্রা করছে, তাদেরকে দেখবেন যে তারা রাস্তাঘাটে এখনই গণধোলাই খাওয়া শুরু হয়ে গেছে। এদের ভবিষ্যৎ
যে পরিস্থিতি হবে, লিখে রাখুন আমার কথা, এদের বংশে বাতি দিতে কেউ থাকবে না, মানে বংশ নাশ করে দিবে ভবিষ্যতে। ঠিক আছে? বর্তমান সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে হয়তো ভারত সফরে যাবেন। ভারত সফরে গেলে একটা কথা মাথায় রাখেন, যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর গলায় ঝুলিয়ে দেবে বেঁধে। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে কি একটা জিনিস, সেইটা এই সকল জুলাই জঙ্গিরা, রাজাকারের বাচ্চারা এখন পর্যন্ত জানে না। এই যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেয়, এই মাদারচোদেরা যখন বলতো যে আমার বঙ্গবন্ধু জয় বাংলা, বঙ্গবন্ধুকে নিয়ে গর্ব হয়, তখন কেমন করে বলতো? হ্যাঁ, একটা লজিক আছে। তখন তো তাদের বয়স ছোট ছিল। কথায় আছে যে শিশুদের মনে নাকি কোনো খারাপ কোনো কিছু থাকে না। এরপর আস্তে আস্তে যখন ম্যাচিউর হয়েছে, যখন তাদের জিনগত বৈশিষ্ট্য এগুলো কাজ করতে শুরু করেছে, তখন তারা পাকিস্তানের হয়ে কথা বলা শুরু করেছে। তখন শেখ মুজিবুর রহমান তিনি একটা খলনায়ক, আর 1971-এর যেই সকল রাজাকার, জঙ্গি, জামাত, তারা মহানায়ক। পাকিস্তান তাদের বাপের দেশ, বাংলাদেশ হলো তাদের জন্য একটি কলঙ্কিত জায়গা। হ্যাঁ, অবশ্যই কলঙ্কিত জায়গা হতেই পারে, কারণ এই দেশের কোন জায়গায় বসে যে তাদের জন্ম হয়েছে তা ওই পাকিস্তানি হানাদার বাহিনীরাই বলতে পারবে, এছাড়া আর কেউ বলতে পারবে না। আপনি আমি বলতে পারবো না। নাসির উদ্দিন পাটোয়ারির মতন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলে, তারেক রহমানকে নিয়ে কথা বলে, তার স্ত্রীকে নিয়ে কথা বলে, তার মেয়েকে নিয়ে কথা বলে, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে নিয়ে কথা বলে। ঠিক আছে? মির্জা ফখরুলকে নিয়ে কথা বলে। ঠিক আছে? চিন্তা করেন যে দেশটা কোন অবস্থায়, কোন পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত চলতেছে। বর্তমান সময়ে দেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, কাঁচা বাজারের দাম বেড়েছে, দেশটাকে একদম পঙ্গু করে রেখে তারপরে একটা ভাঙাচোরা অর্থনীতি মেরুদণ্ডহীন একটি দেশ তারেক রহমানের হাতে দিয়ে চলে গেল এই সুদখোরের বাচ্চা। আর এই সুদখোর ইউনূসের সাথে পাল্লা দিয়ে তখন এই সকল এই এনসিপির নেতাকর্মীরা, ঠিক আছে, দেশটাকে ধ্বংস করে জনগণের টাকা লুটে এখন টাকার কুমির হয়ে এক একটা ছাগলের মতন, মহিষের মতন মোটা চামড়ার মতো মোটা হয়েছে, চামড়া মোটা হয়েছে অনেক। এগুলো রাস্তায় এখন মানে জুলাই পদযাত্রা করে। সারা 2 দিন আগে দেখা যাইতো যে এক একটা খয়রাতির মতন, ব্রাদার বিএমপি লিডার ইজ ডুইং এ লট অফ ইনজাস্টিস টু আস। বিএমপি লিডার যারাই যা করতেছে তারা এখন ক্ষমতায়, তারা করবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন আপনারাও করেছেন। ঠিক আছে? এই দেশে দল দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। এইটা আওয়ামী লীগের ভুল ছিল যে একলা রাখাবে সবকিছু। কেন? বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধের সপক্ষের দল ছিল বিএনপি। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন কেন? বিএনপিকে 100 সিট যদি তখন আওয়ামী লীগ ছেড়ে দিত, তাহলে আজীবন আওয়ামী লীগ এই দেশে রাজ করলেও কেউ কোনো সমস্যা হতো না। ভারতে চলতেছে না, ভারতে এই যে মোদি কংগ্রেসকে সিট দিতেছে না, তো এইভাবেই তো রাজনীতি হওয়া উচিত। যদি রাজনীতিটা এমন হয় যে এবছর 160 বা 170 সিট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা সরকার গঠন করলো, এর পরের বছর বিএনপি 170 বা 160 সিট নিয়ে তারা সরকার গঠন করলো, এটা তো হওয়া উচিত ছিল। বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের এই দুটি রাজনৈতিক দল
কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যখন আওয়ামী লীগ ক্ষমতায় যায় তখন আপনারা এই যে বিএনপির যে ভাই ব্রাদার আছে তাদেরকে মারেন, তাদেরকে উচ্ছেদ করেন। আবার বিএনপি যখন এই ক্ষমতায়, এখন আওয়ামী লীগের ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে মারেন, তাদেরকে উচ্ছেদ করেন। মাঝখান দিয়ে ফায়দা লুটে যায় এই সকল রাজাকারের বাচ্চারা। আমি কোনো রাজনীতি করি না, আমি শুধুমাত্র একটা কথা বুঝি যে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শেখ মুজিবুর রহমান এই দেশের জন্মদাতা, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক। আমি শুধু এই কথাগুলো জানি। যারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চাইবে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, এখন তো সংসদে বসে জামাতকে রাজাকার বলে অভিহিত করে বিভিন্ন সংসদ সদস্য। তাহলে আমার বলতে সমস্যা কি? এই রাজাকারদের যারা সমর্থন করে তাদের বিরুদ্ধে কথা বলি আমি। একটা জিনিস মাথায় রাখবেন, আওয়ামী লীগ যে এখন নির্বাসিত, আওয়ামী লীগ খুব কাছাকাছি সময় এসে গেছে, তাদের সুসময়ের দিন খুব কাছাকাছি সময়। কারণ বর্তমান দেশের যে অবস্থা, একটা ভাঙাচুরা, ভাঙা মেরুদণ্ডের একটা দেশ, যেটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছেন সুদখোরের বাচ্চা ডক্টর ইউনূস। তারপরে একটা নির্বাচন দিয়ে সেই ভাঙাচুরা পঙ্গু দেউলিয়া রাষ্ট্রটাকে তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছেন। এবং তারেক রহমান যেহেতু বাংলাদেশের এই প্রথম প্রধানমন্ত্রী, তিনি অত ভালো পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত হয়তো অর্জন করতে পারেনি, যার ফলে এখনো বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি। যদি বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তিনি যদি দেশটাকে পরিচালনা করতে পারতেন, তাহলে আশা করি এর থেকে অনেক বেটার কিছু বাংলাদেশের জনগণ পেত। অভিজ্ঞতার একটা বিষয় আছে, যেটা তারেক রহমান এবার প্রথম প্রধানমন্ত্রী হলেন, আল্লাহ তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক। এরপরে আবার যখন তিনি প্রধানমন্ত্রী হবেন, তারপরে হয়তো তার ভিতরেও রাজনীতি, কূটনীতি এগুলো চলে আসবে। এখন বাংলাদেশে সবচেয়ে বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রবীণ রাজনীতিবিদ হচ্ছে শেখ হাসিনা। এই দেশকে অর্থনৈতিকভাবে যদি চাঙ্গা করতে হয়, প্রশাসনিক দিক থেকে যদি সঠিক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হয়, ব্যবসা বাণিজ্যিক সর্বক্ষেত্রে উন্নতি সাধিত করতে হয়, বা দেশকে আগের মতন সচ্ছল করতে হয়, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই। এজন্য শেখ হাসিনা অনিবার্য এখন বাংলাদেশে ফিরে আসা, এবং সেটা টুডে অর টুমোরো ফিরে আসবেই। এবং আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, রাজনীতি করবে, ভবিষ্যতে সরকারও গঠন করবে। কিন্তু এই দিনগুলো আওয়ামী লীগের ভুলে যাওয়া উচিত না। যে কোন ভুলে? আওয়ামী লীগ তো বাংলাদেশের উন্নয়ন কম করেনি, তারপরেও কেন এই দেশ থেকে বিতাড়িত হতে হলো, কেন নির্বাসিত হতে হলো? যদি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দল বিএনপিকে মূল্যায়ন করত আওয়ামী লীগ, তাহলে আজকে তাদের এই পরিণতি হতো না। এবং একই ভুল যদি বিএনপিও করে, বা তাদের শোধরানোর এখনো সময় আছে, যদি না করে, তাহলে এরকম পরিবেশ সৃষ্টি হবে, ভবিষ্যতে আবারও সৃষ্টি হবে। এই যে রেষারেষি দ্বন্দ্বের রাজনীতি, এগুলোই দেখা যাবে, দেশের কোনো উন্নয়ন হবে না। আবার এই যে রাজাকারের বাচ্চারা, নাক চিপ দিলে দুধের গন্ধ এখনো যায়নি এদের, এরা রাজপথে নেমে মুজিববাদ, মুর্দাবাদ স্লোগান দিচ্ছে এবং ভারত বিদ্বেষিতা করছে। এরা নাকি ভবিষ্যতে বাংলাদেশকে লিডিং করবে। নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, সজীব ভুইয়া, ঠিক আছে, তারপরে আরো অনেকে আছে। এরা নাকি ভবিষ্যৎ বাংলাদেশকে লিড করবে।
এটাও সম্ভব? এটাও মানুষ শুনতে চায়? কখনো না। আরে বেটা, যুগের পর যুগ শেষ হয়ে যাবে, তারপরেও তোরা কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবি না। কারণ হচ্ছে, একটা স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেই সকল গুণাবলী থাকা দরকার, সেই সকল গুণাবলী এদের ভিতরে নেই। কারণ এরা তো দেশকেই ভালোবাসে না। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে গালিগালাজ করে। শেখ হাসিনা অনলাইন ইফ ইউ আর ইনসাইড দ্য ওয়াল। শেখ হাসিনা অনলাইনে আছে যদি তুমি ওয়ার্ল্ডের ভিতরে থাকো। হ্যাঁ, সে তো জানি। শেখ হাসিনা অনলাইনে বিভিন্ন রকমের কার্যক্রম করে থাকে, ঠিক আছে, সে বিষয়ে আজকে কথা নাই বললাম। আজকে যে বিষয়টি কথা বলতেছি সেটা হলো যে বর্তমান সময় বাংলাদেশে এত অস্থিরতা, একের পরে এক সংকট নেমে আসছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশ। এই মুহূর্তে আবার ভারতে যে ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। ঠিক তারই আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফর করলেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ইচ্ছা মতন কি বলবো সাঁটালেন, বকাবকি করলেন। এরকমের যাই কিছু হলো। খলিলুর রহমান যখন সংবাদ সম্মেলন করলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সব কিছুই বলে দিলেন যে আমরা এই মানে যা কিছু জিজ্ঞেস করছে সেগুলো বলছে যে না, এই বিষয়ে আলোচনা হয়নি, এই বিষয়ে আলোচনা হয়নি। পরে লাস্টে এক সাংবাদিক তারে জিজ্ঞাসাই করলে তাহলে আলোচনাটা কি হলো, তখন তিনি অসহায়ের মতন ফ্যাল ফ্যাল করে কতক্ষণ হাসলেন। আসলে তো আলোচনা হয়েছে, দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। তো যাই হোক, এগুলো ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো হয়তো বুঝলাম না, বুঝতে চেষ্টাও করলাম না। কিন্তু বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে কথা বলবে, এটা তো সম্ভব না। এটা তো মানে স্বীকার করা যাবে না, এটা শোনাও যাবে না। কারা বলতেছে, তাদের পরিচয় কি? তো তাদের পরিচয় জানতে হলে ওই একটাই প্রক্রিয়া আছে, ওইভাবেই জানতে হবে। তাহলে ওই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে। বর্তমান বাংলাদেশে জুলাই পদযাত্রার নামধারী যেই সকল জুলাই জঙ্গিরা বিভিন্ন এলাকায় গিয়ে যে সকল সভা সেমিনার এগুলো করতেছে, আপনারা সবাই বয়কট করুন, আপনারা যাবেন না ওখানে। তাদের লোকবল জনবল এগুলো কি পোলাপান পাগল ছাগল কতগুলো ধরে আন না, তারপরে প্যান্ডেলের ভিতরে রাখে, একটা জনসমর্থন দেখায়। আসলে এদের অস্তিত্ব নিয়ে টানাটানি হবে ভবিষ্যতে। এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সক্রিয় ভূমিকা তারা দেখাতে পারছে না। ছাত্র দলের সেই রডের যে আঘাত, তাতে আলিফ নামের যে ছেলেটির চোখ উপড়ে গেল। কি হলো, তার বয়স কত? 13-14 বছরের একটি ছেলে, তিনি গেছেন জুলাই পদযাত্রা করতে। এই ছেলের রাজনীতির কি বোঝে? কেন গেছিল জুলাই পদযাত্রায়? এটাও তাদের এই ছেলের যে বাপ মা, তাদের উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাসিতা,
যার ফলে আজকে তার আদরের সন্তানের চোখ হারিয়ে গেল। চোরের সাথে যদি চলাফেরা করে তাহলে কি সে কোথাও না কোথাও চুরি করতে গিয়ে ধরা খাবে? এরপরে জনগণ গণধোলাই দেবে, তাতে তার হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, চোখ উপড়ে যেতে পারে, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু চলাফেরার আগেই তো ডিসাইড করা উচিত যে আমার ছেলে কার সাথে চলছে, সেই লোকের পরিচয় কি, তিনি কি চোর, ডাকাত, ভালো মানুষ, জঙ্গি, সন্ত্রাসী, এর পরিচয়টা জানা উচিত। তাহলে তার পরিচয় জেনে যদি তার সাথে চলতে দেওয়া হতো তাহলে এই ছেলের চোখ হারাইতো না। এখন যার চোখ গেছে সে হয়েছে অন্ধ, আর তার বাবা মা হয়েছে এরকমের একটি অন্ধ সন্তানের, মানে এর থেকে দুঃখ, এর থেকে কষ্ট তাদের আর আছে? কিন্তু এই জুলাই জঙ্গিরা এইভাবে একটা শিশুর জীবনকে ধ্বংস করে দিয়েছে। এই জুলাই জঙ্গিদের সমর্থন করতে জুলাই পদযাত্রায় যেই সকল শিশু কিশোররা অংশগ্রহণ করবে তাদের ভবিষ্যৎও একই দিকে ধাবিত হবে, এই কথাটি লিখে রাখুন। তো দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।